আমি আকাশ। নামটা হয়তো শুনতে খুব সাধারণ, কিন্তু আমার জীবনটা আর ৫টা সাধারণ ছেলের মতো ছিল না। সে তো বটেই, এই যে আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটাকেই একসময় অসম্ভব মনে হতো। আমার গল্পটা ছোট্ট একটা গ্রাম থেকে শুরু, যেখানে মা আর আমি থাকতাম। বাবা ছিলেন না, বলতে গেলে বাবার মুখ মনেও পড়ে না। মা ছিল আমার জগৎ, আর মায়ের জগৎ আমি। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে শহরে এসেছিলাম কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন ছিল একটাই, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাব, মায়ের কষ্ট ঘোচাবো। সেলাই করে আর ছোটখাটো কাজ করে মা আমাকে পড়াতো। মায়ের হাতের সেলাই করা কাঁথাগুলো ছিল এক একটা ত্যাগের গল্প। প্রতিটা ভোরে মিশেছিল মায়ের স্বপ্ন আমার জন্য। শহরের জীবন সহজ ছিল না। ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। দিনের বেলা ক্লাস আর রাতে টিউশনি করতাম। ছুটির দিনে দোকানে কাজ করতাম। রাতে যখন বই খুলতাম, শরীর ক্লান্তিতে ভেঙে আসত। কতদিন না খেয়ে ঘুমিয়ে পড়েছি হিসেব নেই। পুরনো জামা কাপড়, ফাটা জুতো, ওসবে আর লজ্জা লাগত না। শুধু সামনে ভেসে উঠত মায়ের মুখটা। মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারতাম। মা গ্রামেই থাকত। প্রতি সপ্তাহে মায়ের চিঠি আসত। খামে ভরে আসত কিছু শুকনো খাবার আর অজস্র আশীর্বাদ। চিঠিতে মা লিখত, কিরে আকাশের চাঁদ, কেমন আছিস? শরীর ঠিক আছে তো? ঠিকমতো খাচ্ছিস তো? চিন্তা করিস না বাবা, আর কটা দিন কষ্ট, তারপর দেখবি তোর সব কষ্ট ঘুচে যাবে। তোর বাবা থাকলে আজ কত খুশি হতো। মায়ের চিঠির ভাষা খুব সহজ ছিল, কিন্তু প্রতিটা শব্দে ভালোবাসা উপচে পড়ত। ওই চিঠিগুলোই ছিল শহরের কঠিন জীবনে আমার টিকে থাকার রসদ। মায়ের চিঠি হাতে পেলে মনে হতো মায়ের আঁচলের গন্ধ পাচ্ছি। দেখতে দেখতে ফাইনাল ইয়ার চলে এলো, আর মাত্র কয়েকটা মাস। কিন্তু শেষ সেমিস্টারের ফি জমা দেওয়ার সময় আসতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। টাকার অঙ্কটা আমার জমানো টাকার চেয়ে অনেক বেশি। টিউশনি বা দোকানের কাজ করে এত টাকা কিছুতেই জোগাড় করা সম্ভব নয়। পরিচিত সবার কাছে গেলাম, কিন্তু এই শহরে আমি একা। কে আর কাকে বিশ্বাস করে এতগুলো টাকা ধার দেবে? মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম। মনে হতো আর পারবো না, ছেড়ে দিই সব, গ্রামে ফিরে যাই। কিন্তু তখনই মায়ের মুখটা মনে পড়ত। যে মা এত কষ্ট করে আমাকে এত দূর নিয়ে এসেছে, তাকে আমি কিভাবে নিরাশ করব? কিভাবে বলবো যে আমি হেরে গেছি? মাঝে একবার শরীর খুব খারাপ হলো, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। ঘরে একা শুয়েছিলাম, কাউকে বলার নেই। ইচ্ছে করছিল মাকে বলি, কিন্তু বললে মা চিন্তা করবে। তাই ফোন করে বললাম, মা ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে। মা শুধু বলল, সাবধানে থাক বাবা, নিজেকে খেয়াল রাখিস। পজ ফর 2 সেকেন্ডস। ফোনটা রেখে চুপচাপ শুয়ে রইলাম। মনে হচ্ছিল এই শহরের বিশাল ভিড়ে আমি এক ফোঁটা জল। ফি জমা দেওয়ার শেষ তারিখ এগিয়ে আসছিল, হাতে আর মাত্র 2টো দিন। রাতে ঘুম আসত না, শুধু ভাবতাম কি হবে? পড়াশোনাটা কি তাহলে এখানেই শেষ? মায়ের স্বপ্নটা কি ভেঙে যাবে? পরের দিন সকালে মনমরা হয়ে বসেছিলাম। হঠাৎ দরজার নিচে দিয়ে একটা মোটা খাম কেউ ঢুকিয়ে দিল। খামটা তুলে নিলাম, কোনো নাম ঠিকানা লেখা নেই। কৌতূহলী হয়ে খুললাম, ভেতরে টাকার বান্ডেল। আমার শেষ সেমিস্টারের ফির জন্য যা যা দরকার তার চেয়েও বেশি টাকা। আর তার সাথে একটা ছোট্ট চিরকুট, তাতে শুধু 2টো শব্দ লেখা ছিল, মায়ের জন্য। আমার হাত কাঁপছিল। কে পাঠালো এই টাকা? কেন পাঠালো? মায়ের জন্য মানে কি? আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে? আনন্দে, বিস্ময়ে, কৃতজ্ঞতায় চোখে জল চলে আসলো। এতদিন ধরে তিল তিল করে জমানো কষ্ট, পরিশ্রম সব সার্থক মানে হলো। আমি ছুটলাম একটা ফোনের দোকানে, তখন সবার কাছে মোবাইল ছিল না। মাকে ফোন করলাম, মা গো, শুনেছিস? আমি টাকা পেয়ে গেছি, আমার ফাইনাল ইয়ারের ফির টাকা। কে পাঠিয়েছে জানি না, একটা খামে করে এসে। আমার কথা শেষ হওয়ার আগেই মা চুপ হয়ে গেল ফোনের ওপার থেকে। একটা লম্বা নীরবতা। তারপর মা খুব ধীরে ধীরে বলল, পেয়েছিস বাবা? টাকাটা পেয়ে গেছিস? হ্যাঁ মা, পেয়ে গেছি, কিন্তু কে পাঠালো? আর চিরকুটে লেখা মায়ের জন্য মানে কি মা? মা আবার কিছুক্ষণ চুপ, তারপর ফিস ফিস করে বলতে লাগল। মায়ের গলা কাঁপছিল। জানিস বাবা, তোর বাবা মারা যাওয়ার পর আমরা যখন একদম একা হয়ে গেলাম, ঘরে খাবার ছিল না, আমি অসুস্থ ছিলাম, তোকে নিয়ে আমি কি যে করব বুঝতে পারছিলাম না।
তখন আমার এক দূর সম্পর্কের মাসি, মানে তোর বড় মাসিমা, সে এগিয়ে এসেছিল। যদিও আমাদের সম্পর্কটা ভালো ছিল না তেমন, উনি খুব রাশভারী আর একটু কড়া স্বভাবের ছিলেন। গ্রামের অনেকেই বলতো উনি নাকি দয়ালু নন, কিন্তু সেদিন উনি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন। বলেছিলেন, নে, আপাতত এটা দিয়ে চালিয়ে নে। যদি পারিস এই ঋণ তোর ছেলেকেই শোধ করতে বলিস, তবে টাকা দিয়ে নয়, জীবনের মূল্য দিয়ে। আমি টাকাটা নিতে চাইনি প্রথমে, উনি একরকম জোর করেই দিয়েছিলেন। তারপর আর কখনো যোগাযোগ রাখিনি ওনাদের সাথে। আমারও পরিস্থিতি এমন ছিল যে চাইলেও আর দেখা করার সাহস পাইনি। ওনার সাথে আমার কথা বলাই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন আগে গ্রামের একজনের কাছে শুনেছিলাম যে উনি খুব অসুস্থ, হয়তো আর বেশি দিন নেই। আর কি মনে করে যেন আমি তোর কষ্টের কথা, টাকার জন্য তোর কি অবস্থা, সব বলে ফেলেছিলাম সেই লোকটাকে। বলেছিলাম, জানি না আমার ছেলেটা পারবে কি না, এত কষ্ট করছে। হয়তো খবরটা ওনার কানে গেছে, তাই হয়তো। মা আর বলতে পারল না। 5 করে পজ করে আমিও স্থির হয়ে দাঁড়িয়েছিলাম ফোনের দোকানে। আমার কানে শুধু বাজছিল মায়ের কথাটা, যদি পারিস এই ঋণ তোর ছেলেকেই শোধ করতে বলিস, তবে টাকা দিয়ে নয়, জীবনের মূল্য দিয়ে। আমার চোখে তখন শুধু টাকা ছিল না, শুধু ফাইনাল ইয়ারের ফি ছিল না, ছিল মায়ের দীর্ঘ শ্বাস, মায়ের একাকী লড়াই, মায়ের নীরব কষ্ট, আর সেই কঠিন স্বভাবের বড় মাসিমার ভেতরের লুকিয়ে থাকা স্নেহ। যে মাসিমা হয়তো এতদিন আমার আর মায়ের থেকে মুখ ফিরিয়েছিলেন, তিনিই আজ আমাদের সবচেয়ে বড় ভরসা পাঠিয়েছেন। মায়ের জন্য কথাটা তখন আমার কাছে আর শুধু একটা কারণ থাকল না, ওটা হয়ে গেল মায়ের জীবনের একটা অধ্যায়, একটা বোঝা, একটা ত্যাগের স্মারক। আজ আমি চাকরি করি, মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি। মায়ের সেলাই করা কাঁথাগুলো এখন যত্নে তুলে রাখা আছে। কিন্তু যখনই জীবন কঠিন মনে হয়, যখনই মনে হয় আর পারছি না, তখনই আমার সেই ফাইনাল ইয়ারের কথা মনে পড়ে দরজার নিচের সেই খামটা, আর ফোনের ওপার থেকে মায়ের কাঁপতে থাকা গলাটা। মনে পড়ে সেই কথাটা, যদি পারিস